ইয়াসের তাণ্ডবের পর কবে সেই চেনা ছন্দে ফিরবে পর্যটনের প্রাণকেন্দ্র দীঘা? এই প্রশ্নটাই বরাবর ঘুরপাক খাচ্ছে। আমরা এই যে ইস্যুতে আলোচনা করছি, অর্থাৎ পর্যটন কবে ঘুরে দাঁড়াবে এবং চেনা ছন্দে ফিরবে, আমরা সেই প্রশ্নের দিকে আমরা নজর রাখব। ইয়াসের গ্রাসে কি একেবারেই শ্রীহীন পর্যটনের প্রাণকেন্দ্র? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। এরপরে যে প্রশ্নটি উঠে আসছে, ভাটা সরিয়ে জোয়ার কি আসবে পর্যটন শিল্পে? যা লাখ টাকার প্রশ্ন। ভাটা সরিয়ে জোয়ার কি আসবে পর্যটন শিল্পে? এই পর্যটনের প্রাণ কেন্দ্র দীঘা কবে ছন্দে ফিরবে, তা কিন্তু 1 লাখ টাকার প্রশ্ন। বাংলার পর্যটনের অন্যতম আকর্ষণ কেন্দ্র সৈকত শহর এই দীঘা। সঙ্গে রয়েছে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ একাধিক উপকূলবর্তী পর্যটন কেন্দ্র। ঘণ্টা চারের ঝড় যেন তছনছ করে দিয়েছে সাজানো পর্যটন কেন্দ্রগুলিকে। ঝড় যতটা না ক্ষতি করেছে, তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে নোনা জলে। দীঘা মন্দারমণি চেনা রাস্তাগুলো যেন গত 24 ঘন্টায় ছিল সমুদ্রের বর্ধিত অংশের মতো। এক মানুষ জলের নিচে। সকাল থেকে কিছুটা জল সরতেই চোখে পড়ল যে দীঘার কঙ্কালসার সেই চেহারা। বাংলা পর্যটনের অন্যতম আকর্ষণ কেন্দ্র সৈকত শহর দীঘা। সঙ্গে রয়েছে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ একাধিক উপকূলবর্তী পর্যটন কেন্দ্র। ঘণ্টা চারেকের ঝড় যেন তছনছ করে দিয়েছে সাজানো পর্যটন কেন্দ্রগুলি। ঝড় যতটা না ক্ষতি করেছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি নোনা জলে হয়েছে। দীঘা মন্দারমণির চেনা রাস্তাগুলো যেন গত 24 ঘন্টায় ছিল সমুদ্রের বর্ধিত অংশের মতো। এক মানুষ জলের নিচে। সকাল থেকে কিছুটা জল সরতেই চোখে পড়ল দীঘার কঙ্কালসার চেহারা। জলের তোড়ে নষ্ট হয়ে গিয়েছে দীঘার সৌন্দর্যায়ন। দীর্ঘদিনের এই পর্যটন কেন্দ্র এবং সেই পর্যটন কেন্দ্র কার্যত তছনছ করে দিয়েছে ইয়াস। যে ছবি স্পষ্ট হচ্ছে যে কালকে কার্যত 4 থেকে 5 ঘন্টা তাণ্ডবে এই মুহূর্তে ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওল্ড দীঘা। দীঘার পাশাপাশি মন্দারমণি, তাজপুর সহ একাধিক এলাকাও এখনো জলের নিচে। এই দীঘাকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে দিতে অনেকটা ঘাম ঝরাতে হবে প্রশাসনকে। ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে সরেজমিনে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরির কাজ। পরিদর্শন করেছেন প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রী নিজেও আকাশপথে যাবেন ইয়াস বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে। দীঘায় করবেন প্রশাসনিক বৈঠক। কিন্তু চেনা দীঘার সাজানো রূপ কয়েক ঘন্টায় যেভাবে কেড়ে নিয়েছে ইয়াস, তা যেন দুঃস্বপ্নের মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। আমি আজকে মূলত দেখতে এসেছি আর আমাদের মৎস্যমন্ত্রী অখিলদার সঙ্গে আলোচনা করতে এসেছি যে আমাদের কিছু করণীয় কর্তব্য আছে কি। দীঘা মন্দারমণিতে যে ব্যবসা বাণিজ্য চলতো, তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নোনা জলে। তার থেকেই যেন চলল আগামী দিনে বাঁচার কিছুটা রসদ খোঁজার চেষ্টা। রাজ্যে কার্যত লকডাউনে এমনিতেই মুখে খাবার জোগানোই ছিল দায়। তার মধ্যে ইয়াসের তাণ্ডব যেন শেষ করে দিয়েছে সব। পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্রগুলিতে চোখ রাখলে নজরে পড়ছে যেন সর্বস্বহারাদের কান্না। প্রশাসনের দিকে তাকিয়ে দীঘা মন্দারমণির পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষগুলো। রিপাবলিক বাংলা। আমরা সরাসরি যাব আমাদের সিনিয়র নিউজ এডিটর স্বর্ণালী সরকারের কাছে। স্বর্ণালী, তোমারও চোখে নিশ্চয়ই রয়েছে সেই সাজানো গোছানো উপকূলের শহর দীঘাটা, কিন্তু তুমি যখন রিপোর্টিং করছিলে প্রায় হাঁটুর ওপরে জল, কখনো বা কোমর সমান জল, সেই জলে দাঁড়িয়ে যখন তুমি রিপোর্টিং করছো, একেবারে সেই অচেনা দীঘা, তাই মন খারাপ করেছে আম জনতার মতো তোমারও নিশ্চয়ই।
100বার পৌলমী, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার থেকেও বেশি যখন হুড়ুর করে জল ঢুকছে সেখানকার মানুষজন, নিউ দীঘা এবং ওল্ড দীঘার মানুষজন যারা দীর্ঘদিনের বাসিন্দা ব্যবসায়ী, তারা বলছেন যে তারা বিগত 30-40 বছর এরকম দৃশ্য কখনো দেখেননি। এর আগেও দীঘার ওপর দিয়ে দীঘার পাশ ঘেঁষে চলে গেছে আমফান, চলে গেছে ফণি, এমনকি আয়লার সময় পর্যন্ত এই ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকতে হয়নি। এবং এই জায়গা থেকেই যে একদিকে হচ্ছে পর্যটন শিল্পের মুখ থুপড়ে পড়ে যায় এবং আদেও কোথাও মনে হচ্ছে মেরুদণ্ডটা ভেঙে গেছে, সেই জায়গা থেকে কবে ঘুরে দাঁড়াতে পারবে দীঘা? এটা এখন লাখ টাকার প্রশ্ন, যেটা কিছুক্ষণ আগে কৌশিক কর আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিক দা বলছিলেন। এর পাশাপাশি আরও যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে সেই প্রশ্নটার বা সেই বিষয়টার নাম হচ্ছে বাঁধ। আমরা দেখেছি সুন্দরবনে বছর বছর বাঁধ ভেঙে যাচ্ছে, বছরও দক্ষিণ চব্বিশ পরগনার ভয়ানক অবস্থা, কিন্তু দীঘার ক্ষেত্রে যেখানে এত সৌন্দর্যায়ন, যেখানে এত পরিকল্পনা, যেখানে এত মজবুত পাড়, সেই পাড় যেখানে টুকরো টুকরো তছনছ হয়ে গিয়েছে, নিঃসন্দেহে প্রাকৃতিক বিপর্যয় আমরা আগে থেকে বুঝতে পারি না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় না যে আরও একটু পরিকল্পনার প্রয়োজন ছিল, বা এর পাশাপাশি এখান থেকে সেই সময়টাকে পার হওয়ার জন্য ভবিষ্যৎ পরিকল্পনাটা আরও জোরদার হওয়া প্রয়োজন? এই প্রশ্নগুলো আমাকে অন্তত কুড়ে কুড়ে খেয়েছে। ভাস্কর সিনহা রয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। ভাস্করদা, কোনো রাজনৈতিক কচকচি আমি করবো না, তর্ক বিতর্কের অবকাশ নেই এই পরিস্থিতি যেটা সাক্ষী থাকছি, কিন্তু আমার একটাই প্রশ্ন যে বছর বছর যেভাবে বাঁধগুলো ভাঙছে আবার তৈরি হচ্ছে, এবং দীঘার মতো জায়গায় যেখানে এই প্রত্যেক ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিগত বছর থেকে আমরা দেখছি যে পূর্বাভাস থাকছে, সেই জায়গা থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে আমফানের পর, সেই জায়গায় দাঁড়িয়ে কি আরেকটু সচেতন হওয়া যেত না ভাস্করদা? প্রশাসনিক স্তরে কি আরেকটু সতর্কতা নেওয়া যেত না? দীঘা নিয়ে যে আলোচনাটা আপনারা করছেন, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, দেখুন, বিধানচন্দ্র রায়ের তৈরি, বাংলার উপকার বিধানচন্দ্র রায়ের তৈরি দীঘা, পরবর্তীকালে বাংলার নব উপকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার যে পরিকাঠামো গড়ে উঠেছিল, সেই পরিকাঠামোর উপরেই বলছি যে এত সুন্দরভাবে বহু মানুষের পছন্দের জায়গা দীঘা, এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না যে দীঘায় যারা যাননি। এই যে পুরনো দীঘা, যে ওল্ড দীঘা, সেটা কিন্তু অনেকদিন আগেকার তৈরি, তারই সৌন্দর্যায়ন হয়েছিল। বোল্ডার ফেলা থেকে আরম্ভ করে দীঘার পাড় বাঁধানো থেকে আরম্ভ করে সমস্ত কাজটা হয়েছিল, এবং এই সমস্ত কাজটাই রাজ্য সরকারের অর্থের মাধ্যমে হয়েছিল। আমরা জানতে পারলাম আপনাদের কাছে যে আগামীকাল প্রধানমন্ত্রী আসছে, এবং আমরা জানতে চাইবো যে এই কেন্দ্রীয় সরকার এই পরিকাঠামোকে ফিরিয়ে আনার জন্য তারা কতটা অর্থ বরাদ্দ করবেন। আপনারা দেখলেন যে গত 7 দিনের মধ্যে ভারতবর্ষে পশ্চিম উপকূলেও যেভাবে ঝড় আছড়ে পড়লো, পূর্ব উপকূলে ঝড় আছড়ে পড়লো, এই দীঘা সহ সমস্ত জায়গাতে, এই শঙ্করপুর, মন্দারমণি, শুধু পর্যটন শিল্প নয়, যারা মৎস্যজীবী, এবং আপনারা জানবেন দীঘা এই অঞ্চলে প্রচুর মৎস্যজীবী তারা জীবিকা নির্বাহ করে, তাদের এই ইয়াসের ফলে প্রচুরভাবে ক্ষতি হয়েছে, তাদের মানে জীবিকা হানি হয়েছে ভীষণভাবে। সুতরাং পর্যটন শিল্প তো 1 বছরের ওপর ধরেই বন্ধ আছে করোনার কারণে, তারপরে তাদের পরিকাঠামো ভেঙে যাওয়া, এবং তার সঙ্গে মৎস্যজীবীদের যে সাংঘাতিক ক্ষতি হলো, তার সঙ্গে সন্নিহিত গ্রামগুলোর ক্ষতি হলো। এই পরিকাঠামো বাংলা নিশ্চয়ই গড়ে তুলবে, কিন্তু তার সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সহায়তায় আর্থিক সাহায্য কতটা পাওয়া যায় সেদিকে বাংলার মানুষ তাকিয়ে থাকবে, কেন্দ্রীয় সরকারের দিকেও। আপনারা জানেন যে রাজ্য সরকারের যে অর্থের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার এখন অবস্থা খারাপ, কারণ বিষয়টা কি এই মুহূর্তে দাঁড়িয়ে একটার পর একটা ঝড়, প্রাকৃতিক বিপর্যয়, করোনা, সব জায়গা সবকিছুকে ছাপিয়ে এখনো পর্যন্ত কি কেন্দ্র রাজ্য দুইটারই প্রায়োরিটি পাবে? মানে এটা আমার প্রশ্ন, শুধু না, আমার মনে হয় গোটা বাংলার মানুষের প্রশ্ন। আপনি বলছেন যে কেন্দ্রের সহায়তার কথা, নিঃসন্দেহে আমি সেই প্রশ্ন তুলবো, তবে তার পাশাপাশি আপনাকে আরো একটা কথা বলি, কন্টাই 1 নম্বর ব্লক, ভাস্করদা, কন্টাই 1 নম্বর ব্লক, আমি এক্ষুনি সেখান থেকেই ফিরছি, এবং আমি এখনো পর্যন্ত ওল্ড দীঘা পৌঁছতেও পারিনি, রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি। সেইখানে দাঁড়িয়ে সর্দারবার জলপাই গ্রাম, সেই গ্রামে বাঁধ ভেঙে কিচ্ছু নেই, আর সেখানকার সাধারণ মানুষ তারা কেয়া গাছ দিয়ে একটা অস্থায়ী বাঁধ বানিয়েছিল, গোটা গ্রামটা জলের তলায় রয়েছে, এবং তারপর তাদের যে শেষ যে সীমানা, লাস্ট যে বাঁধ রয়েছে, যদি সেই বাঁধটাও ভাঙতো তাহলে আজকে কাঁতি শহরে পর্যন্ত সমুদ্রে জল ঢুকে যেত। এখনো পর্যন্ত এই মানুষগুলোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন বিভিন্ন জায়গায় শুধুমাত্র দীঘা পর্যটন কেন্দ্র বলে তাই দীঘার বাঁধ মজবুত করব, আর বাকি আপনারা বলছেন মৎস্যজীবীদের জন্য, এর পাশাপাশি যেগুলো উপকূল সংলগ্নবর্তী অঞ্চল রয়েছে, গ্রাম রয়েছে, সেখানকার বাঁধগুলো মজবুত হবে না? এটা কি ধরনের, মানে এটা আমি জানি না কি এর আদৌ কোনো এক্সপ্লেনেশন রয়েছে কিনা, কোনো বিশ্লেষণ রয়েছে কিনা। আমি আপনার প্রশ্ন, কেন্দ্রের বরাদ্দ নিয়ে আপনি প্রশ্ন তুললেন, আমি জয়প্রকাশ তার কাছে আসবো। জয়প্রকাশ, কি বলবেন? উত্তরটা আমরা দিতে দিন, এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিই। এখানে পরিবেশবিদরা রয়েছে,
এবং এই যে নদী বাঁধ ভেঙে যাওয়া এবং নদী বাঁধ তৈরি না করে কংক্রিট বাঁধ সব জায়গায় যে তৈরি করার প্রকল্প করা যায় না, সে বিষয়ে পরিবেশবিদরা আরো ভালো বলতে পারবেন। আমাদের এখানে যেটা দরকার হচ্ছে বিভিন্ন বৃক্ষরোপণ, সে বৃক্ষরোপণের কাজ করা গেছে এবং প্রকৃতির সামনে আমাদের অসহায়তা বারবার প্রমাণিত হচ্ছে। নদী বাঁধ যাতে আরো ভালোভাবে তৈরি করা যায় এবং কংক্রিটের বাঁধও যেখানে যেখানে দরকার তৈরি করা যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা টাস্ক ফোর্স তৈরি করেছেন। শুধুমাত্র যে আমাদের এই বিশাল যে উপকূলবর্তী অঞ্চলকে শুধুমাত্র কংক্রিটের বাঁধ তৈরি করে কিন্তু এই বিপর্যয় থেকে আটকানো যায় না। পরিবেশবিদরা বহু জায়গাতে কংক্রিটের বাঁধ তৈরিতে বাধার সৃষ্টি করেছেন। সুতরাং এখানে দীঘার শুধু নয়, আজকে উপকূলবর্তী সমস্ত অঞ্চলে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে এবং আচ্ছা, জয়প্রকাশ দা, আমি আসবো। জয়প্রকাশ দা কিছু বলতে চাইছেন, পাশাপাশি সৌমেন্দ্রদার কাছেও আসবো। সৌমেন্দ্রদা পরিবেশ প্রযুক্তিবিদ, সৌমেন্দ্রদার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো একটু পরে, যে কথা বলা হচ্ছে যে শুধুমাত্র মজবুত বাঁধ তৈরি করে এই পরিবেশের মোকাবিলা করা সম্ভব নয়। সৌমেন্দ্রদা, আমি এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো, তবে তার আগে জয়প্রকাশ দা কিছু বলতে চাইছেন। জয়প্রকাশ দা প্লিজ। না, আমি একটাই কথা বলবো, কোথায় বাঁধ হবে না হবে সে তো পরিবেশবিদরা বলবেন কোথায় সম্ভব না সম্ভব। কিন্তু আজকে তো মাননীয় একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিজের প্রেস যে আলোচনাতেই বলেছেন যে বিদ্যাধরী নদীর বাঁধটা বারবার ভেঙে যাচ্ছে কেন, যে আজকে 2 বছর ধরে হলো কংক্রিটের বাঁধ, সেই বাঁধটা কেন ভেঙে যাবে উনিই বলেছেন, আমরা বলছি না। সুতরাং ভাস্কর বাবুর বোঝা উচিত যে গন্ডগোল কিছু আছে বলেই মাননীয়া কিন্তু লজ্জা করেননি, বলেননি যে আমাদের সরকার তাকে বলছেন যে এর মধ্যে গন্ডগোলটা কোথায় তোমরা বার করো, কেন বাঁধ ভেঙে যাবে, এবং বলেছেন টাকা কি জলে যাচ্ছে। এটা কার উক্তি? আমাদের না, মাননীয়ার উক্তি যে টাকা কি জলে যাচ্ছে। আর এই প্রসঙ্গে শুধু আরেকটি কথা বলে আমি বক্তব্য শেষ করব এখনকার মতন, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্যে তো ত্রাণ হবে, দেওয়া হবে, দেখতে হবে তাতে যেন দুর্নীতি না হয়, আমফানের মতন দুর্নীতি না হয়। কিন্তু একই সঙ্গে আমার কথা হচ্ছে এই পর্যটন শিল্পকে কিন্তু আশানুরূপ তাদেরকে ত্রাণ দিতে হবে, সাহায্য করতে হবে। যে বললেন না পর্যটন শিল্পের ভদ্রলোক যে পুরো শুয়ে পড়েছে, সেখানেও হাজার হাজার লক্ষ লোক পর্যটন শিল্পের ওপর তাদের পেট চলে, সুতরাং সেদিকেও নজর দিতে হবে। একদম একদম জয়প্রকাশ, আমি আবারও ফিরে যাচ্ছি স্টুডিওতে পৌলমীর কাছে, তারপর আমি আসবো পৌলমী। সৌমেন্দ্রদার কাছে আমাদের আসতেই হবে, কারণ বিষয় বাদ যখন, এই নিয়ে কিছু স্পেসিফিক প্রশ্ন রয়েছে আমার সৌমেন্দ্র মোহন ঘোষের কাছে। পৌলমী, একেবারে স্বর্ণালী বাঁধ ভেঙে যেভাবে বহু গ্রাম প্লাবিত হয়েছে, মানুষজন সমস্যায় পড়েছে, সেই বিষয়টি অবশ্যই আলোচনা করতে হবে। তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। আগেই কথা হচ্ছিল, সৌমেন্দ্র মোহন ঘোষ তিনি বলছিলেন, আমি জানি না যে এইগুলোকে হয়তো নতুন করে তৈরি করা সম্ভব হবে, বাঁধ নির্মাণ করা সম্ভব হবে, কিন্তু একই সঙ্গে লকডাউন করোনার মধ্যে ধুঁকতে থাকা পর্যটন শিল্প, তার মধ্যেও মাথা তুলে দাঁড়িয়েছিল কয়েকটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, সেগুলো পর্যন্ত ভেসে গিয়েছে। আমি জানি না দীঘার অর্থনীতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত এবং কি করে এটা রিকভার করা সম্ভব হবে। আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করবো যে ডক্টর কাজল কৃষ্ণ বণিক কি আমাদের সঙ্গে রয়েছেন, জনস্বাস্থ্য আধিকারিক। আমি ওনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো হ্যালো হ্যাঁ ডক্টর বণিক, আমার প্রথম যে প্রশ্নটা আপনার কাছে, যেখানে দীঘাতে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, আমি অন্যান্য কি কি ক্ষতি হয়েছে সেদিকে আসবো পরে, কিন্তু তার পাশাপাশি যে ছবিটা ধরা পড়ছে যে একাধিক জায়গায় যেভাবে গ্রামের মধ্যে জল ঢুকে গেছে, বাঁধ ভেঙে চাষের জমি থেকে শুরু করে মৎস্য চাষের জন্য যে জমি ছিল সেখানেও জল ঢুকে গেছে এবং সেই জমা জল বেরোনোর কোনো উপায় নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা গ্রামবাসীরাও আতঙ্কিত হয়ে রয়েছেন এবং এখানকার সাধারণ প্রশাসনের সঙ্গে, স্থানীয় প্রশাসনের সঙ্গে আমরা কথা বলছি, এই জায়গা থেকে কলেরা থেকে শুরু করে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হতে পারে। এই বিষয়গুলো সামাল দেওয়ার মতো কি পরিকাঠামো রয়েছে আমাদের, কি বন্দোবস্ত সেক্ষেত্রে, কোন জায়গাগুলো চিন্তার জায়গা রয়েছে এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি ব্যবস্থা করা যেতে পারে, কি মনে হয় আপনার? অপর নাম জীবন, যেমন তেমনি জল কিন্তু মাঝে মাঝে আমাদের বিপদের কারণ হয়ে যায়, তা এই মুহূর্তে হচ্ছে। জল
তোরে ভেসে আসছে মানুষ, গবাদি পশু হয়তো এসেছে আমরা জানি না, কিন্তু জমা জল মানে কিন্তু আরো বড় বিপদ। এবং যতদূর আমি বুঝি এই জলটা কিন্তু নোনা জল বেশিরভাগটাই। স্বভাবতই এই সময় এই জমা জলে মানুষ এবং তাদের যে গৃহপালিত পশু তার একটা মারাত্মক ক্ষতি হচ্ছে, যেমন ফসলের ক্ষতি হচ্ছে। স্বাস্থ্যের নিরিখে আমরা বুঝতে পারি শুধু কলেরা নয়, সব রকমের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বা পেটের অসুখ এই সময় হতে পারে। তাই প্রথম কাজটা হচ্ছে আমাদের যে সেন্টারগুলো তৈরি হয়েছে তার সংখ্যা বাড়ানো। আমি জেনেছি সংখ্যা এবারে অনেক বাড়ানো হয়েছে, চেষ্টা করতে হবে কোনো সেন্টারে যেন অনেক বেশি সংখ্যক মানুষকে না রাখা হয়, 1 নম্বর। 2 নম্বর, যারা সেখানে থাকবেন তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে তাদের মুখোমুখির পরিবর্তে পিঠাপিঠি রাখতে হবে। 3 নম্বর, পানীয় জল, সুপেয় পানীয় জল পাউচের মাধ্যমে যেমন দিতে হবে, তেমনি জলের যে ট্যাঙ্কারগুলি আছে, জিআই ট্যাঙ্কারগুলো আছে, সেইগুলোতে পর্যাপ্ত পানীয় জল, সুপেয় একদম। এবং বিশুদ্ধ জল সেখানে সরবরাহ করতে হবে, নতুবা কিন্তু পেটের অসুখ আটকানো অসম্ভব। তাছাড়া সাপ সহ অন্যান্য পতঙ্গ বাহিত অসুখগুলো কিন্তু এই সময় হবে, কেননা জলের সাথে সাপের গর্ত ভিজে গেছে, তারাও ভেসে এসছে, অন্যান্য পতঙ্গ, মশা, মাছি ইত্যাদি এসছে, সেগুলো কিন্তু রোগের কারণ হিসেবে দেখা দিতে পারে। সুতরাং যে জায়গাগুলোতে আমাদের এই মানুষজনকে রাখা হয়েছে সেই জায়গার পরিবেশ পরিমণ্ডলকেও কিন্তু বিশেষভাবে নজরে রাখতে হবে, সেইখানকার পরিবেশ যাতে দূষিত না হয় সেই বিষয়টা গুরুত্ব আরোপ করতে হবে। যেখানে মানুষজন থাকবেন সেখানে ব্লিচিং পাউডার ছড়ানো থেকে শুরু করে একদম। ফিনাইল ছড়ানোর কাজটা কিন্তু সুন্দরভাবে করতে হবে। মানুষের মলমূত্র ত্যাগ করবার জন্য পর্যাপ্ত পরিমাণে যে স্যানিটেশনের ব্যবস্থা সেগুলো রাখতে একদমই হবে, তাই, ডক্টর জল বণিক, পরিশোধনের বণিক। ব্যবস্থা রাখতে হবে। বলুন। হ্যালো। আমি বুঝতে পারছি এগুলো ভীষণ রকমের জরুরি, কিন্তু আমি জানি রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে আমি যেহেতু একদম গ্রাউন্ড রিয়েলিটিটা দেখতে পাচ্ছি, একাধিক গ্রাম যেগুলো রয়েছে, উপকূলবর্তী গ্রাম, উপকূল সংলগ্ন গ্রাম, সেই গ্রামে কিন্তু এই বন্দোবস্ত একেবারে নেই বললেই চলে। আমি কিছুক্ষণ আগে কন্টাই 1 নম্বর ব্লকে ছিলাম, সেখানে সর্দারবার জলপাই গ্রাম, সেখানে মৎস্যজীবীদের গ্রাম, 300 প্রায় পরিবার, তারা তাদের গ্রাম পুরো জলের তলায় তো ঢুকে গেছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে জল সরে গেলেও এখনো পর্যন্ত ন্যূনতম পরিষেবা তারা পাননি। এই জায়গাতে আমার জয়প্রকাশ দার কাছে প্রশ্ন, প্রতি বছর বাঁধ মেরামতির ছবি আমরা দেখতে পাই জয়প্রকাশ দা, প্রতি বছর ত্রাণের পরিমাণ, ত্রাণের যে অ্যামাউন্ট, সেই সংখ্যাটা নিয়ে দাবি দাওয়া দর কষাকষি দেখতে পাই আমরা, কিন্তু কেন এই প্রশ্নটা তো সাধারণ মানুষ মাথাচাড়া দিচ্ছে। এখানে আমি যেখানে রয়েছি দীঘাতে, কাঁথি, রামনগর, বিভিন্ন জায়গার মানুষজনেরা একই প্রশ্ন করছেন, কবে সেই টেকনোলজি আসবে, কবে একটা মজবুত বাঁধ তৈরি হবে। প্রতি বছর ঝড় আসবে আর প্রতি বছর বাঁধ ভেঙে যাবে, জল ঢুকে যাবে, আবার নতুন করে বাঁধ তৈরি হবে। এই যে একটা অদ্ভুত সাইকেল চলছে, এটা শেষ কবে হবে জয়প্রকাশ দা, কি মনে হয়? না দেখুন, একটা জিনিস আমি বলি, আজকের এই আলোচনা আমি মনে করি ঝগড়া বিবাদের আলোচনা নয় এবং অভিযোগের আলোচনা নয়, আজকে চিন্তার আলোচনা। তার কারণ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলছি। একটা কথা মনে রাখা দরকার, যে আয়লা এসছিল তার বেশ কয়েক বছর পরে আমফান, আর তার পরের বছরই আমাদের এই ইয়াস। আমাদের একটা স্থায়ী পরিকল্পনা রাখতে তো হবেই। এবং আমি বলছি পাশের রাজ্য উড়িষ্যা কিন্তু এই সমুদ্র তট থেকে, ঝড় তুফান থেকে বাঁচার জন্যে বেশ কয়েকটা পরিকল্পনা নিয়েছিল। আমরা জানি ফণী বলে আরেকটি সাইক্লোন এসেছিল, যেটাতে কিন্তু পশ্চিমবঙ্গের খুবই কম এফেক্ট হয়েছিল। আমি বলতে চাইছি যে এর স্থায়ী, আমাদের সুন্দরবনের কাছে তো বিশেষ করে যেটা বলছিলেন, যে সেখানকার নোনা জল একবার ঢুকে গেলে সেই জমি আর চাষ করা যায় না, বেশ 4-5 বছর পড়ে থাকে। এটা সাংঘাতিক একটা অভিশাপ। সেখানে যদি স্থায়ী বাঁধ না হয়, আয়লার পরে যেটা ঠিক হয়েছিল 5,500 কোটি টাকা খরচ করে সমস্তটাই স্থায়ী বাঁধ দেওয়া হবে, সেটা হয়নি। এটা দুঃখের জনক। আর আজকের দিনে এটা বাদানুবাদের জায়গা নয়, কারণ আমি বলছি আসছে কাল কিন্তু মাননীয়া শুধু যাচ্ছেন না, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, আসছে কাল স্বয়ং প্রধানমন্ত্রী আসছেন। ওই যেভাবে আমফানের 48 ঘন্টার মধ্যে তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন, আসছে কাল তিনিও আসছেন
এই পরিদর্শনে এবং মাননীয়ার সঙ্গে একসঙ্গে তিনি এই পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করবেন। এটা এই সময়টা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়ার সময়, এবং আমি আশা করব ভবিষ্যতে একটুখানি জয়প্রকাশ দা একটু বিরত করছে, জয়প্রকাশ দা একটু বিরত করছে, আমি জানিয়ে রাখি এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এখানে শুভেন্দ্র দাও আছেন, জয়প্রকাশ দাও আছেন, কাজল কৃষ্ণ বণিকও আছেন, খুব সম্ভবত কৌশিক দাও আমাদের সঙ্গে রয়েছেন, ট্যুরিজম বিশেষজ্ঞ। আমি জানিয়ে রাখি যে এই মুহূর্তে একটা ইনফরমেশন না জানালেই নয়, সেটা হচ্ছে যে প্রতি ক্ষেত্রে প্রতি বছর আমি নিজে যেহেতু প্রত্যেকটা বিপর্যয়ের সময় নিজের স্পটে যাই এবং সেক্ষেত্রে রিপোর্টিং করি, কভারেজ করি, আমি জানি এই ত্রাণ বন্টন, ত্রাণ পৌঁছে দেওয়া প্রত্যেকের ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো যে নেওয়া হয় প্রশাসনের ক্ষেত্রে সেটা সুষ্ঠুভাবে করার জন্য, একদম সুষ্ঠুভাবে করার জন্য ন্যূনতম পরিচয়পত্রের দরকার হয়। আজকে এই জায়গা দাঁড়িয়ে এর আগেও আমি দেখেছিলাম সুন্দরবনের ক্ষেত্রে, দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে এই ঘটনা আবারও রিপিটেশন হচ্ছে। তাদের ন্যূনতম দরকারি কাগজপত্র পর্যন্ত জলে ভেসে গিয়েছে, সমুদ্র নিয়ে চলে গেছে। সেখানে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, যারা এই মুহূর্তে অনলাইন পড়াশোনা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত এডুকেশনাল যে সার্টিফিকেট সমস্ত বেশি চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কি নতুন করে সত্যি সত্যি এই যে পুরো পরিকল্পনাটা, এটাকে নতুন করে রিশিডিউল, নতুন করে ভাবনা চিন্তা করার কোনো অবকাশ কি নেই? মানে নতুন করে ভাবনা চিন্তা করার কি প্রয়োজনীয়তা আসেনি? মানে কি করে এই জিনিস হবে, ডিস্ট্রিবিউশনই বা কি করে হবে, ত্রাণই বা কিখানে গিয়ে পৌঁছবে? জয়প্রকাশ দা। না, সেটা তো একটা জিনিস যে মানুষের পরিচয়পত্র তার সব কিছু থাকার দরকার, এবং গরিব মানুষদের যেভাবে বাড়িঘর, বহু বাড়িঘর ভেঙে গেছে, সেখান থেকে তাদের সর্বস্ব হারানো লোকজনদের পাশে দাঁড়ানো দরকার। তাদেরকে জীবন আবার প্রথম থেকে শুরু করতে হবে, তারা গড়ে তুলবে, সেখানে রাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে হবে। এবং সেই ক্ষেত্রে এবারও আরও একটি কিন্তু ঘটনা হয়েছে যেটা আগেকার ক্ষেত্রে হয়নি, যে কেন্দ্রীয় সরকার ঝড় আসার আগেই একটা টাকার অংশ দিয়েছে রাজ্যকে, যে আপনারা প্রস্তুত হন এই বিপর্যয় মোকাবিলার জন্য। 400 কোটি টাকা দিয়ে তাদের প্রস্তুতিতে সাহায্য করেছে, যাতে মানুষকে ওই যে বলছিলেন তাদের ত্রাণ দেওয়া, তাদেরকে সেফ শেল্টারে নিয়ে আসা, এবং যেটা এগুলো করা দরকার। কিন্তু আরেকটি ব্যাপার আমি এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, যে এই বিপর্যয়ের সময় আমাদের 3 বছর আগে আমাদের ডিজিটাল ভল্ট প্রোগ্রাম চালু করেছিলেন কেন্দ্রীয় সরকার। তার মানে হচ্ছে প্রত্যেকের ইম্পর্টেন্ট ডকুমেন্ট তারা সেফলি ওই ডিজিটাল ভল্ট বলে যেখানে রেখে দিতে পারেন, যাতে নষ্ট হয়ে গেলেও সেগুলো সহজেই তারা পেতে পারেন। মনে করুন সে যদি বলে আমার এই আছে, আমার এইখানে, তাহলে যে কোনো অফিসার বা যে কোনো অফিস থেকে তারা ক্রস চেক করতে পারে ডিজিটাল ভল্ট। কিন্তু সেটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব পপুলার হয়নি, অনেক রাজ্যে খুব পপুলার। নিজেদের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, তাদের অন্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট তারা একবারের মতন ডিজিটাল ভল্টে রেখে দেন, যাতে নষ্ট কোথাও মানে তার যে হার্ড কপি নষ্ট হয়ে গেলেও তারা সব। জয়প্রকাশ দা, আমি আসবো আপনার কাছে, আসবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই সোজাসুজি স্বর্ণালী থেকে তুলে ধরলেন জয়প্রকাশ, যেটা বললেন আমি সেটাকে আরেকবার পুনরাবৃত্তি করতে চাই। এই ডিজিটাল ভল্ট আমার মনে হয় সত্যি সত্যি বছর বছর যেরকম প্রাকৃতিক বিপর্যয় আসছে, একদিকে আমরা করোনার সঙ্গে লড়াই করছি বিগত প্রায় 1.5 বছর ধরে, এর পাশাপাশি প্রতি বছর এই প্রাকৃতিক বিপর্যয় যেখানে সত্যি মানুষের হাত থাকে না, সেক্ষেত্রে আমরা প্রস্তুতি নিতে পারি এবং একই সঙ্গে বিপর্যয় মোকাবিলা করতে পারি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এবার এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা হয়, ডিজিটাল ভল্ট নিয়ে কেন ভাবনা চিন্তা করা হচ্ছে না সিরিয়াসলি, এবং যত দ্রুত ভাবনা চিন্তা করা যায় তত মঙ্গল। আমি সেই আবেদন, সেই দাবিও রাখতে চাইবো এই জায়গা থেকে। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক কর, বিশেষ ট্রাভেল ট্যুরিজম বিশেষজ্ঞ। কৌশিক দা, আপনাকে স্বাগত, ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কৌশিক দা, এই আজকের আলোচনা শুরুর আগেই পৌলমী বা সহকর্মী স্টুডিও থেকে কয়েকটা প্রশ্ন রেখেছিলেন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল যে ইয়াস গ্রাসে কি শ্রীহীন পর্যটন কেন্দ্র, পর্যটনের প্রাণকেন্দ্র, এবং একই সঙ্গে প্রশ্ন রেখেছিলেন পৌলমী যে ধ্বংসস্তূপ সরিয়ে ছন্দে ফিরবে কি দীঘা। কারণ দীঘার যে ছবি আমরা দেখতে পেলাম, শুধু আমি নই, গোটা বাংলার মানুষ, সেক্ষেত্রে পর্যটন শিল্প এমনি দীঘার ক্ষেত্রে পায়ে মুখ থুবড়ে পড়েছে বিগত 2 বছর ধরে লকডাউনের কারণে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যে ঘুরে দাঁড়াবে, লকডাউন কেটে যাওয়ার পর যে ঘুরে দাঁড়ানোর একটা তাগিদ ছিল, কোথাও কি মনে হয় না ইয়াস এসে সেই তাগিদটা কোথাও ছিনিয়ে নিল?
কিভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব? কারণ আমি নিজের চোখে দেখেছি যেভাবে সমুদ্রের জল গতকাল ঢুকেছে, যেভাবে বাঁধ ভেঙেছে, যেখানে বাঁধানো পার সৌন্দর্যায়ন যেখানে করা হয়েছে সেটা পর্যন্ত তছনছ হয়ে গেছে, মার্বেল ভেঙে গুড়িয়ে গেছে, বোল্ডার চলে এসেছে পার্কের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দোকান, ছোটখাটো যে দোকানগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান, যেগুলো খোলা ছিল, কোনোভাবে দীঘার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল, সেই দোকানগুলো পর্যন্ত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, ভেসে গেছে। ফ্রিজ, সেই দোকানের প্রয়োজনীয় জিনিস, কাঁচা মাল, এমনকি গ্যাস সিলিন্ডার পর্যন্ত জলের মধ্যে ভেসে নষ্ট হয়ে গেছে। কি করে ঘুরে দাঁড়ানো সম্ভব কৌশিকদা? দেখুন, ব্যাপার হচ্ছে যে আমাদের ট্যুরিজম সেক্টর কিন্তু গত 2 বছর ধরে একদম মোটামুটি শুয়ে পড়েছে। আর এর ওপরে প্রথমে আমফান গত বছর এসেছিল, তার উপরে এবারের এই ইয়াস, এগুলো হচ্ছে গিয়ে মরার ওপর খাড়া খায়ের মতো অবস্থা। একের পর এক আমাদের ট্যুরিজম সেক্টরের ওপরে এমনভাবে আঘাত আসছে যে কিভাবে আমাদের পর্যটনের যে সমস্ত কর্মীরা আছে তারা উঠে দাঁড়াবে, তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে, অর্থনৈতিকভাবে তারা পুনরুজ্জীবিত হবে, এটা এখন সুদূর অতীত বলছি, সুদূর কল্পনার ব্যাপার হয়ে গেল। কেননা কতদিন ধরে যে এখন এই যে দীঘার ব্যাপার আপনি বলছেন যে হোটেলগুলোর অবস্থা এত তছনছ হয়ে গেছে, এমন ভাবে আমরা যে ভিডিওতে বা ছবিতে দেখছি যে এমন ভাবে তছনছ হয়ে গেছে, সেই হোটেলগুলোকে ছাড়িয়ে মেরামত করে কত টাকা খরচা হবে। এই এমনিতেই ব্যবসা নেই, গত 1.5 বছর ধরে এমনিতেই ব্যবসা নেই, তার মধ্যে এরকম ভাবে তছনছ হয়ে গেছে হোটেলগুলো। তাদেরকে আবার ফিরে আসতে, আবার ঠিকঠাক মতো সাজিয়ে কাজ চালু করতে, গেস্টদের ঠিক মতো সেবা দিতে এত টাইম লাগবে যে কৌশিক, আমি আপনার কাছে আসবো। তবে একই সঙ্গে ট্যুরিজম, আমরা তো বলি যে আমাদের রাজ্যের ক্ষেত্রে শিল্প নিয়ে বারবার প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে পর্যটন শিল্প, যে শিল্পটা বেশ কিছু জায়গাতে রাজ্যে ছিল, যেটা কার্যত ছিল বলতে হচ্ছে, কারণ বিগত 2 বছর ধরে লকডাউনে সেই শিল্প সব জায়গায় মুখ থুবড়ে পড়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীঘার এই পরিণতি, কিভাবে এই জায়গা থেকে পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে? আমি আসবো এই ট্যুরিজম শিল্প নিয়ে জয়প্রকাশদার কাছে এবং সোমেন্দ্রদা আমাদের কাছে আছে, সোমেন্দ্র মোহন ঘোষ, সোমেন্দ্রদার কাছেও আসবো। তবে আপাতত ফিরে যাচ্ছি স্টুডিওতে পৌলমীর কাছে। পৌলমী, একেবারেই স্বর্ণালী, যে স্ত্রীহীন বিষয়টি বারে বারে উঠে আসছে, অর্থাৎ কোভিড পরিস্থিতি এবং একই সঙ্গে ইয়াসের তাণ্ডব, এই জোড়া ধাক্কা সামলে কবে স্ত্রী ফিরবে দীঘার, সেই প্রশ্নের উত্তর খোঁজারই আমরা চেষ্টা করছি। আমরা আলোচনায় ফিরে আসবো, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। পর্যটন শিল্প একেবারে ধসে গিয়েছে, পাশাপাশি বাঁধ ভেঙে বিভিন্ন গ্রামের মানুষজনের জনজীবন জবুথবু হয়ে গিয়েছে। স্বর্ণালী, আমরা যে বিষয়টি বারে বারে আলোচনা করছি, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা বিষয়ে জানতে চাইছিলাম যে কিছুক্ষণ আগে আমরা যদিও রাজনীতির মধ্যে ঢুকতে চাইছিলাম, কিন্তু তা সত্ত্বেও কোথাও যে প্রশ্নগুলো চলেই আসছে, পৌলমী, যেটা তুমিও প্রসঙ্গ উত্থাপন করলে, সৌমেন্দ্রদার কাছে জানতে চাইবো যে সৌমেন্দ্রদা, বাঁধটা কি একমাত্র উপায় নয়, নাকি মনে হয় বাঁধটাই একমাত্র উপায় নয় এই সময় দাঁড়িয়ে? সেটা দক্ষিণ 24 পরগনা হোক বা পূর্ব মেদিনীপুর হোক, সমুদ্র হোক, দীঘা হোক, বাঁধ তার ভূমিকা কতটা, সৌমেন্দ্রদা? স্বর্ণালী, তুমি অনেকদিন জার্নালিজমে আছো, আমি তোমাকে বলি যে রাজনৈতিক এই সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে যেটা বলতে হবে, সেটা সত্যি বিধান রায় যখন করেছিলেন তখন ডক্টরস কলোনি ছিল, তখন ব্যারিস্টার কলোনি ছিল, তখন স্বাস্থ্য মানে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় দীঘায় যাও সমুদ্রের হাওয়া নিতে। কিন্তু যেটা হলো, তখন আজ থেকে 30 বছর আগেও দীঘাতে সমুদ্র সৈকতে প্রচুর ঝাউ গাছ ছিল, মানে পুরো সমুদ্র তটটা ঝাউ গাছে ভর্তি ছিল, এবং সেটা নিয়ে অনেক গানও লেখা হয়েছে, ঝাউ গাছের ছায়া ছায়া। এবং কাজু বাদামের গাছ ছিল, কাঁথি থেকে কাজু বাদাম এক্সপোর্ট। তো আজকে আস্তে আস্তে যেভাবে হোটেল ব্যবসা গড়ে উঠল বা পর্যটন শিল্প গড়ে উঠল, আমি প্রথমেই বলেছি ওটা কৃত্রিম সৌন্দর্যায়ন হয়েছে, মানে প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস।
এবং যেভাবে ঝাউ গাছ কেটে ফেলে সমুদ্র তলটাকে দখল করে, মানে 500 মিটারের মধ্যে হোটেল গড়ে উঠেছে মন্দারমণি, আর তারপরে তোমার শঙ্করপুর, তারপর তাজপুর। তো এইগুলো অ্যাকচুয়ালি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের লিটিগেশনে আছে এবং এগুলো এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টকে ভায়োলেশন করে করা হচ্ছে। আমি যেটা বলতে চাই যে দীঘা, আমরা চাই প্রত্যেকেই দীঘা তার আগে। তাহলে কি সৌমেন্দ্র দা এই সমস্ত জায়গাতে পর্যটন শিল্পের এই প্রসার বা এই যে লজ রিসোর্ট তার যে ইমারত সেগুলো তাহলে কি তৈরি করাটা অনেক ক্ষেত্রে বেআইনি বা করা উচিত নয়? সেক্ষেত্রে কি? খুব ভালো কথা বলেছো। তোমাকে বিশাখাপট্টনমের মডেল ফলো করতে হবে, তোমাকে পুরীর মডেল ফলো করতে হবে, তোমাকে গোয়ার মডেল ফলো করতে হবে। যেখানে তুমি দেখেছো যখন তুমি ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে যাচ্ছ, মানে দীঘার বুক ছিঁড়ে যখন উড়িষ্যার দিকে যাচ্ছ, সেখানেও জল চলে এসেছিল। তুমি ইদানিং দেখছো 5 বছরের মধ্যে যখন আমি কলকাতা থেকে দীঘায় যাচ্ছি, ডান দিকে নতুন নতুন হোটেল গড়ে উঠেছে, কারণ তারা ভালো করেই জানে সমুদ্রের দিকে আর থাকতে পারবে না, তারা ফরেস্টের দিকে বা হাসপাতালের পেছনে, দীঘা হাসপাতালের পেছনে সেখানে হোটেল গড়ে উঠছে, অনেক বড় বড় হোটেল গড়ে উঠছে। এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বহুবার দীঘাতে গেছি, দীঘা কিন্তু প্রায় 1.5-2 কিলোমিটার ভেতরে চলে গেছে। আগে যা দীঘা ছিল, তাই জন্য ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হচ্ছে, নিউ দীঘা থেকে আবার তোমার যে মেন রাস্তা তার ওপারে চলে যাচ্ছে। তো আস্তে আস্তে সমুদ্র তট ভাঙবে যদি না সেখানে ঝাউ গাছের একটা গ্রিন বেল্ট তৈরি করা হয়, মানে ঝাউ গাছ পরপর থাকবে অন্তত 1/2 কিলোমিটার গ্রিন বেল্ট থাকবে। তারপরে তো তুমি তোমার মুম্বাইয়ে মেরিন ড্রাইভ যদি থাকতে পারে, অনেক উত্তাল সমুদ্র তুমি দেখেছো, যেটাকে কুইন্স নেকলেস বলা হয়, সেইভাবে তুমি যদি করো তাহলে সেটাও হবে, কিন্তু সেটা খরচ সাপেক্ষ। এখন ধরো উড়িষ্যাতে 600 কোটি টাকা দেবে, বাংলায় মোদি দিচ্ছেন আমাদের কেন্দ্রীয় সরকার 400 কোটি টাকা, সেই টাকাগুলো ঠিক মতো খরচ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। মিনিমাইজ কিভাবে মিনিমাম খরচাতে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়। তোমাকে একটা সুন্দর তুমি প্রশ্ন করলে, তাহলে কি হোটেল থাকবে না? হোটেল থাকবে। যেমন তুমি দেখেছো পাহাড়ে, অর্থাৎ কোথাও অনেক ধন্যবাদ সৌমেন্দ্র দা, অর্থাৎ অনেক কোথাও তার মানে এই যে ভারসাম্য, প্রত্যেকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ, আমি আবার পৌলমীর কাছে ফিরে যাচ্ছি। পৌলমী, অর্থাৎ একটা বিষয় কি স্পষ্ট নয় যে কোথাও যে ভারসাম্যটা, অর্থাৎ প্রকৃতির সঙ্গে শিল্প, একদিকে প্রকৃতির সঙ্গে উন্নয়ন, তার দুটো জায়গার সৌন্দর্যায়ন, এই যে ভারসাম্যটা, এই ভারসাম্যটা মনে হয় কোথাও রক্ষা করার ক্ষেত্রে আমরা ঠিক ফুল মার্কস পাচ্ছি না, এবং সেই কারণেই প্রাকৃতিক বিপর্যয়গুলো মোকাবিলা করা এতটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পৌলমী, একেবারে স্বর্ণালী সব ক্ষেত্রে সমন্বয় বজায় রেখে যাতে ছন্দে ফেরে আম জনতা এবং কঙ্কালসার চেহারা কাটিয়ে আবারও শ্রী ফেরে দীঘার, সেই আশাই কিন্তু থাকছে। আপাতত অনেক ধন্যবাদ। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়।